আমার দাড়িগুলো তো বেশ সাদা হয়ে আসছে। কিছুদিনের মধ্যে সাদা দাড়ি রেখে দিব। কি বলো তোমরা, হ্যাঁ? লম্বা সাদা দাড়ি নাভির নিচে পর্যন্ত ঝুলবে। তারপর গোল টুপি, সাদা পাগড়ি। ভাবছি পবিত্র হজ পালন করতে যাব। শুদ্ধ বাংলায় বলতে হয় জানি, পবিত্র হজ ব্রত পালন করতে যাব। অনেকে আমাকে বলে, আপনি আসুন মক্কা শরীফ থেকে। অনেকেই আমার ভক্তরা থাকেন, তারা বলে আমাকে ফার্স্ট ক্লাস প্লেনের ভাড়া দিবে, 7 স্টার হোটেল ভাড়া করবে আমি যদি হজ করতে যাই, রিটার্ন টিকিট দিবে, আরও কত শপিং করার জন্যে আরও অনেক টাকা দিবে। হজ করতে গেলে তারা আমার সাথে দেখা করবে, আমাকে নাকি আমার পদচুম্বন করিবে। ঠিক নাই, যেতেও পারি ভক্তদের ইচ্ছা পূরণ করার জন্য। দুবাই থেকে তো অনেকবার ইনভাইটেশন আসছে, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, চায়না, মালয়েশিয়া। ওরে বাবারে, যদি তোমার দেখা নাই প্রভু। না, নাই না তো। চশমাটা ভালো করে ঠিক মতো ধরি, কি কও? নাহলে ভুলভাল হয়ে যায়। যদি তোমার দেখা পাই প্রভু এবার এ জীবনেই, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনেই, এ সংসারের হাটেই আমার যতই দিবস হাঁটে, আমার যতই দুহাত ভরে উঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সে কথাও রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যদি আলস ভরে আমি বসি পথের পরে, যদি ধুলায় শয়ন পাতি সযতনে, যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যতই উঠে হাসি, ঘরে যতই বাজে বাঁশি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, যেন তোমায় ঘরে হয়নি আনা সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। আমার জীবনে প্রথম এই কবিতাটা পড়লাম, এটা গীতাঞ্জলি থেকে। আমার প্রিয় কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখেছ, গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি থেকে এই কবিতাটা পড়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি অনেক বড় কবি ছিলেন। কবিতার রাজ্যে তিনি মহারাজ, তাই না? অনেকে আবার নজরুলকে রবীন্দ্রনাথের চেয়েও অনেক বড় আসনে বসাতে চান। আমি নজরুলকেও ভালোবাসি, শ্রদ্ধা করি,
ছোটবেলায় কবি নজরুল দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি। নজরুলের এক একটা বিপ্লবী কবিতা রক্ত গরম করে দেয়। আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের আগে এবং পরেও, যুদ্ধ চলাকালীন সময়ে, তারপরেও এক-একটি কবিতা নজরুলের। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলো কার্যের লোপাটে রক্তে জমাট শাকিল পোঝারে পিছনে বাড়ি ওরে ও করুণ টান টান ওরে ও অরুণী শান ওরা তোর জন্যই পড়ালয় নিশান। কথাগুলো ভুলে গেছি আমি, আমার কাছে নজরুলের নাই। ছিল ওগুলো, আমি আগের বাড়িতে সেখানে কাউকে কাউকে দিয়েছিলাম। আমার বাংলাদেশি ভাই বোনদের অনেক দেখাবো, অনেক বই আমার ছিল, এখনো আছে, আমার বেজমেন্টে আছে, অন্য রুমে আছে। কিন্তু নজরুলের সেই অনেক বড় কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথের অনেক বড় কাব্যগ্রন্থ এত উঁচা, সেগুলো আমি হারিয়ে ফেলেছি। মানে যারা নিয়েছে তারা আর কখনো ফেরত দেয়নি। আমি আবার দেই মানুষকে পড়তে। আমি যেটা জানি অন্যরাও যেন সেটা জানতে পারে। কিন্তু মানুষ বড় স্বার্থপর, বড় স্বার্থপর, বড়ই স্বার্থপর। আমার বইগুলো তারা আর ফেরত দেয়নি কখনো, যে নিয়েছে আর ফেরত দেয়নি। এটা ঠিক নয়, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন। হেরি অহরহ তোমারই বিরহ, ভুবনে ভুবনেই রাজে হে, কত রূপ ধরেই কাননে ভূধরেই, আকাশেই সাগরেই সাজে হে। সারা নিশি ধরি তারায় তারায়, অনিমেষ চোখেই নীরবে দাঁড়ায়, পদ্ম বদলেই শ্রাবণ ধারায়, না পদ্ম নয়, সরি, পল্ল বদলে, পল্ল বদলে শ্রাবণ ধারায় তোমারই বিরহ বাজে হে। ঘরে ঘরে আজি কত বেদনায় তোমারই গভীর বিরহ ঘনায়, কত প্রেমে হায়, কত বাসনায়, কত সুখেই দুঃখেই কাজে হে। সকল জীবন উদাস করিয়া, কত গানে সুরে গড়িয়া ঝরিয়া, তোমারই বিরহ উঠিছে ভরিয়া আমার হিয়ার মাঝে হে। এগুলো গান, রবীন্দ্রনাথের কবিতাগুলো গান হিসাবেও বেশিরভাগই গান হিসেবে গাইত হয়েছে, গীত হয়েছে, গীত, গাইতে নয়, গীত হয়েছে। আর নাইলে বেলাও নামলো ছায়াও ধরণীতেই, এখন চল রে ঘাটে কলসখানি ভরে নিতে। জলধারার কলস্বরেই সন্ধ্যা গগন আকুল করেই, ওরেই ডাকে আমায় পথের পরে, সেই ধ্বনিতেই চল রে ঘাটেই কলসখানি ভরে নিতে। আহ, হ্যাঁ, নারী, নারীর কথা বলেছে। এখন বিজন পথেই করে না কেউ আসা যাওয়া, ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। জানি, জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা, ঘাটেই সেই অজানা বাজায় বিনা তরণীতে, চল রে ঘাটে কলসখানি ভরে নিতে। খাইছে আমারে। নদীর পাড়ে যে বীণা বাজায়, এমন কারোর সাথে প্রেম করে পালিয়ে যেতে পারে এই তরুণী। কলসি ভরতে গিয়েছে নদীর ঘাটে, বলতেছে আর ফিরবো কিনা। এখন বিজন পথেই করে না কেউ আসা যাওয়া, ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। জানি নে আর ফিরবো কিনা, কার সাথে আজ
হবে চিনা ঘাটে সেই অজানা বাজায় বীণা তরণীতে চল রে ঘাটে অতল খানি ভরে নিতে ওকে সরি কলস চল রে ঘাটে কলস খানি ভরে নিতে গভীর প্রেমের কাহিনী আছে তোমরা বুঝো আজ বাড়ি ঝরে ঝরঝর ভরা বাদরে আকাশ ভাঙা আকুল ধারা কোথাও নাচ ধরে শালের বনে থেকে থেকেই ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের পরে আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য করে ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন লুটেছে ওই ঝড়ে বুক ঝাঁপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে অন্তরে আজ কি কলরোল দ্বারে দ্বারে ভাঙলো আগল হৃদয় মাঝে জাগলো পাগল আজি ভাদরে আজ এমন করে কে মেতেছে বাহিরে ঘরে প্রভু তোমা লাগি আঁখি জাগে দেখা নাই পাই পথ চাই সেও মনে ভালো লাগে ধুলাতে বসিয়া দাঁড়ে ভিখারি হৃদয় হারে তোমারই করুণা মাগে কৃপা নাই পাই শুধু চাই সেও মনে ভালো লাগে আজি এ জগৎ মাঝেই কত সুখেই কত কাজেই চলে গেলেও সবে আগেই সাথী নাই পাই তোমায় চাই সেও মনে ভালো লাগে অনেক ধন্যবাদ আমার প্রিয় কবি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ গীতাঞ্জলি থেকে কয়েকটি কবিতা পড়ে শোনালাম এখন আমি স্যুপ খাবো এটাকে বলা হয় চিবরিজ স্যুপে জার্মান ভাষায় মানে মিষ্টি কুমড়োর স্যুপ না তোমাদেরকে দেখাইয়া খাইলে আমার আবার পেট ব্যথা করবে তোমরা গরিব আচ্ছা গরিব এক বেকুবকে দেখলাম সে সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিল মনে হয় তোমরা একটা জিনিস খেয়াল করবে সেনাবাহিনী থেকে যেসব মিড লেভেলে ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেল এরা মিড লেভেল অফিসার এরা যখন হয়ে যায় মানে চাকরিচ্যুত হয় বেশিরভাগই চাকরিচ্যুত হয়ে যায় ওদের বসরা ওদেরকে কিক আউট করে অযোগ্যতার কারণে কেউ কেউ আবার স্বেচ্ছায়ও চলে যায় স্বেচ্ছায় নিজেকে আনফিট করে চলে যায় ওরা বসের লাথিউসটা শব্দ বোমা খেতে পারে না এই যে তোমরা বলো আমি শব্দ বোমা মারি এগুলো সেনাবাহিনী থেকে আমি শিখেছি বেশি মহান মুক্তিযুদ্ধের সময়ে যেসব ভারতীয় জেনারেলরা ছিলেন তারা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে কথা বলতেন এমনকি পাক আর্মিতেও পাকিস্তান আর্মিতে যারা সিনিয়র অফিসার কমান্ডান্ট মানে কমান্ডার থাকেন জার্মান ভাষায় কমান্ডান্ট বলে বড় সাহেবরা তারা জুনিয়র অফিসারদের এবং জওয়ানদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে উঠতে বইতে লাথি উষ্টা মার পিট গালি ভাইনচোদ মাদারচোদ ব্লাডি বাস্টার্ড মাদার ফাকার এসব বলে গালাগালি করে ছোটবেলা থেকে আমি ডিসিপ্লিনড স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে
সারা জীবন আমি কিন্তু মনে প্রাণে একজন জেনারেল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাকে আমার যেই ভারতীয় সেনা কর্মকর্তা ছিলেন জেনারেল সিং, আমাকে বলতেন, "জেনারেল উলা।" ইয়েস, বিদেশে আসার পরও আমি কখনো কাউকে বলিনি। আমার অনেকগুলো দেহরক্ষী ছিল, এখনো আছে। তো আফ্রিকান দেহরক্ষী কতগুলি ছিল। ওরা আমাকে বলত, "জেনারেল উলা।" সেকেন্ড নেম আগে বলে। আমি বলি, "এই তোমরা কোথা থেকে এটা জেনেছ?" কিন্তু ১৯৬৯ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এমনকি আমার কমরেড বি.এম. করিমুল্লাহ, যিনি আমার রাজনীতির ১ম গুরু, ১১০ বছর বয়স, একজন ভাষা সৈনিক। এখনো তিনি হাসপাতালে আছেন, জীবিত আছেন। ইবনে সিনা হাসপাতালে চিকিৎসারত। প্রোস্টেট ক্যান্সার হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন। যেকোনো মুহূর্তে তিনি চলে যেতে পারেন আমাদের এই পৃথিবী ছেড়ে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা। আমার অত্যন্ত প্রিয়, আমার গুরু, আমার শ্রদ্ধেয় নানা ভাই, আমার মায়ের চাচা হতেন তিনি। যুদ্ধের সময় আমাদের বাড়িতে ছিলেন, ক্যাম্প করেছেন আমাদের বাড়িতে। আরো ২ জন এমপিও ছিলেন। অ্যাডভোকেট আবু জাফর মঈনুদ্দিন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কমরেড বি.এম. করিমুল্লাহ। আমাদের ঘরেই আতিনা কয়, আতিনা। মানে সামনের রুমে ঘুমাইতেন। আমার মাকে মা ডাকতেন এবং আমার মায়ের সম্পর্কে চাচা হতেন তিনি। হ্যাঁ? শাসনবাগ ভূঁইয়া বাড়ির। সেখানে আমার মায়ের দাদার বাপের বাড়ি এরকম। তারপরে চেডিয়ারাতে মাইগ্রেট করেছে। আমাদের চেডিয়ারা গ্রামে দেখা যায় গত ৪ থেকে ৫০০ বছরের মধ্যে মানুষ এসে বসবাস করেছে। তার আগে ওখানে জনবসতি ছিল না। এক্সাক্ট জিনিসটা আমি দেশে থাকলে বের করতে পারতাম। আমার অথর্ব বড় ভাই ৮৬ বছর বয়স। অথর্ব শামসুল হুদা মজুমদারকে বলেছিলাম পুরনো দলিল ঘেঁটে বের করার জন্যে চেডিয়ারা গ্রামে কোন সময় এই সেটেলমেন্ট হয়, মানে জনবসতি গড়ে উঠেছে। আমার ধারণা ৪০০ থেকে ৫০০ বছর হতে পারে। এর বেশি নয়। প্রায় ২০০ বছরের ইতিহাস তো আমি নিজেই জানি, তাই না? আমার দাদা, দাদার বাবা বা এই ডাকাতিয়ার দক্ষিণ পাড়ে জনবসতি উম গড়ে উঠেছে পরে। যত দক্ষিণ দিকে যাবেন জনবসতি তার পরে। কারণ এই ভূখণ্ড পানির নিচে ছিল। এখনো বাংলাদেশ থেকে প্রায় ৩ গুণ জেগে উঠেছে। কেউ কি জানেন? ১০ গুণ বড় হবে বাংলাদেশ। বাংলাদেশে বর্তমানে যে ভূমি আছে তার চেয়ে আরো ১০ গুণ বড় ভূমি জেগে উঠবে বঙ্গোপসাগরে। এগুলো নিয়ে আমি জরিপ করেছি। আমরা স্যাটেলাইটের মাধ্যমে জরিপ করেছিলাম। রিজিওনাল জিওগ্রাফি, ওশানোগ্রাফি পড়ার সময়, নদীবিজ্ঞান নিয়ে স্টাডি করতে গিয়ে এবং সেন্ট মার্টিন দ্বীপ আবিষ্কার করেছেন স্যাটেলাইটের ছবি ওগুলো রিসার্চ করে আমার পরম শ্রদ্ধাভাজন প্রফেসর এম.আই. চৌধুরী, প্রফেসর মনিরুল ইসলাম চৌধুরী, এম.আই. সংক্ষেপে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হয়েছিলাম ১৯৭৩ সালে ক্লাস শুরু হয়েছে আমাদের। মূলত আমাদের সেশন শুরু হয়েছে 72 থেকে। প্রফেসর এম.আই. চৌধুরী স্যার ছিলেন হেড অব দ্য ডিপার্টমেন্ট। আমাদের ওশানোগ্রাফি, নদীবিজ্ঞান পড়াইতেন। নদীবিজ্ঞানের মহাপণ্ডিত ছিলেন তিনি। ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন এবং ভারত যখন ভাগ হয়, ভারত পাকিস্তান, এই যে সেই ম্যাপ তিনি তৈরি করেছিলেন। তোমরা তার ইতিহাস জানো না। আমার একেকজন শিক্ষক, ওরে বাবারে বাবা! প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি ভিয়েনা ইউনিভার্সিটিতেও, যার আন্ডারে আমার ডক্টরেটের থিসিস ছিল, প্রফেসর ডক্টর কার্ল হুসা, প্রফেসর ডক্টর বোস-লেগেল। আউ! সে অনেক সৌভাগ্যবান আমি। বিশ্ববিখ্যাত প্রফেসরদের, শিক্ষকদের ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমি এখনো প্রতিদিন ১৮ ঘন্টা স্টাডি করি।
মানুষ নিয়ে গবেষণা করি। ইউটিউবে, ফেসবুকে। আমি যখন ঘুমিয়ে পড়ি তখনও আমার কানে এই ইয়ারফোন থাকে। ইউটিউবে আমি বিভিন্ন বিষয়ে শুনতে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আবার আমি জাগি। I want to know অজানাকে জানার, নতুনকে জানার তীব্র আকাঙ্ক্ষা থেকেই ছোটবেলা থেকেই আমি অনেক বেশি স্টাডি করেছি, বই পড়েছি। এখন আর বই খুলে পড়ার দরকার হয় না। যদিও আমার কাছে অনেক বই আছে, ভিডিও আছে, সিডি আছে, কত কিছু আছে। আমি যেটা বলছিলাম এক বেকুব, ব্যাটার নাম আমি উচ্চারণ করতে চাই না। সম্ভবত কানাডাতে থাকে। সেনাবাহিনীর কোনো একজন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। সে গত ২ না ৩ মাস পর্যন্ত বাংলাদেশে তার পরিবারের সদস্যদের জন্যে টাকা পাঠায় না। যাতে সে গর্ববোধ করিতেছে। সে টাকা না পাঠাইয়া শেখ হাসিনাকে শেখ হাসিনার সরকারকে দুর্বল করতেছে। বেকুব কারে কয় ভাই? সে টাকা না পাঠাইলে তার বউ, বাচ্চা, আত্মীয়স্বজন, মা-বাপ, গরিবরা না খেয়ে থাকবে। শেখ হাসিনার কোনো ক্ষতি হবে? শেখ হাসিনার বঙ্গভবনের রান্না বন্ধ থাকবে? গণভবনের রান্না বন্ধ থাকবে? শেখ হাসিনার বুলেট প্রুফ গাড়ি কি চলা বন্ধ থাকবে? তার হেলিকপ্টার বন্ধ থাকবে? তার মন্ত্রীদের লাক্সারিয়াস লাইফ মেইনটেইন করা, নির্বাচনের খরচ চালানো, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটা বেকুব না? অর্ধশিক্ষিত মূর্খ ছোট লোক। একটা ক্যাপ্টেন কি জানে? এই ক্যাপ্টেন তোর ক্যাপ্টেনের জুতা মারি তোরে। ২ কোটির উপর প্রবাসী আমরা। আমি তো এই বছর আরো বেশি করে টাকা পাঠাই। দ্রব্যমূল্য বেড়ে গেছে। আমার ২ টা বউ। বড় বউর জন্য টাকা পাঠাইছি। ১ তারিখে আমি নরমালি আমার পেনশনের টাকা আসে ৩১ তারিখে। আর না হয় ১ তারিখে। ১ তারিখের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হবেই। এবং এবছর যেহেতু ৩১ তারিখ, তাকে ধরো ৩০-৩১ তারিখ এখানে ছুটি ছিল। ৩ দিন একাধারে ছুটি ছিল। যে কারণে আমার অ্যাকাউন্টে টাকা এসেছে ২৯ তারিখে। এটা কত মানবিক দেখতে পাচ্ছ? ৩০, ৩১, ১ এই ৩ দিন ব্যাংক বন্ধ ছিল। থাকবে তারা জানে। সেজন্য ২৯ তারিখে আমার অ্যাকাউন্টে টাকা এসেছে। টাকা পাওয়ার সাথে, সাথে আমি বাংলাদেশে টাকা পাঠিয়েছি আমার প্রিয়জনদের জন্যে। আমার ২ বউয়ের জন্যে, আমার বড় ভাই, ভাবি অসুস্থ। বড় ভাবির জন্যে চিকিৎসার জন্য কিছু টাকা দিয়েছি। এগুলো আমি অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য বলছি না। কারণ আমি টাকা না পাঠাইলে আমার স্ত্রীদের চুলায় আগুন জ্বলবে না। তারা কোনো চাকরি করে না। তাদের কোনো আয় নাই। তারা অপেক্ষায় থাকে কখন আমি টাকা পাঠাবো। আর ওটা আমার ভাবি, বড় ভাই ৮৬ বছর বয়স রিটায়ার্ড। তিনিও পেনশন পান, রিটায়ার্ড হেডমাস্টার। তার ছেলে ব্যবসা করে। তার ছেলের বউ মেম্বার, ৩ ওয়ার্ডের মেম্বার। তাদেরও ইনকাম আছে। তার ৩ মেয়ে ভালো অবস্থায় আছে। মেয়েরাও দেয়। আমার ৪ ভাই লন্ডনে থাকে, সৎ মা থাকে। তারাও মাঝে মধ্যে তাদেরকে সাহায্য করে, যারা গ্রামে থাকে। বাংলাদেশে যারা আছে আত্মীয়স্বজন, যারা গরিব, যাদের ইনকাম কম, অসুখে-বিসুখে বিভিন্নভাবে সাহায্য করে। লেখাপড়ার জন্যে আমিও করি। আমার নাতি-পুতি যারা আছে লেখাপড়ার জন্যে যতদূর সম্ভব সাহায্য করি। নিজে কলেজ বানাইছি। আমার মায়ের নামে হাসমতুন্নেছা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ। সেখানে কাজ হয়। এই যে গত মাসে আমাদের প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু সাহেব গিয়েছেন। তার আপ্যায়নের জন্যে ৳৬,০০০ বাজার করতে হয়েছে। একজন মেহমান যদি যায়, তাকে তো আপ্যায়ন করতে হয়, তাই না? জিনিসপত্রের দাম বেশি। এটা শুনলে সবাই পাগল হয়ে যাবেন। বলবে, "ওরে বাবারে! একজন।" আরে ভাই একজনের সাথে যখন আরো তো ১০ জন ঘরের মানুষরা যারা রান্না করে, তারা খাবে না? সবকিছু মিলিয়ে ৳৬,০০০ বিল করেছে আমার ভাতিজা
রাজু। ১ম শুনে আমি আঁতকে উঠেছি। আমি ওরে বাবারে! একজন মানুষকে খাওয়াইতে ৳৬,০০০। পরে আমি নিজে, নিজে আলাপ করলাম আমার ২ স্ত্রীর সাথেও। ওরাও বলল যে, "হ্যাঁ, জিনিসপত্রের দাম তো অনেক বেশি।" আমি কই, "এর চেয়ে তো তাহলে প্রিন্সিপাল সাহেব যদি রেস্টুরেন্টে খেতেন, তাহলে তো ৳৫০০ দিয়ে খেতে পারতেন বা ৳১,০০০ দিয়ে খেতে পারতেন। তো তার জন্য রান্না করতে যাইয়া এত টাকা খরচ হইছে।" পরে আমি বলি, "আরে আমি তো বেকুব। ওটা কারা খাইছে? আমার ভাই ভাতিজারা খাইছে, ভাবি খেয়েছে, আমার নাতিনরা খাইছে, আমার অন্য আরেক ভাতিজা কালু, সেও কলেজের কেয়ারটেকার, সেও খেয়েছে। এক উছিলায় একজনের উছিলায় ১০ জন চলে। আমরা যারা প্রবাসে থাকি, আমরা একজন টাকা পাঠাই, আয় করি। আমাদের উছিলায় ইন অ্যান্ড এভারেজ আমি গড়ে দেখেছি যাদের পরিবার বড়, ১০ জন চলে একজনের আয়। আর নিম্ন পক্ষে কমপক্ষে ৫ জন চলে ভাই। আমাদের বাড়ির কাজের ছেলে বাসুরে আমি আমেরিকা পাঠাইছি। সে তার ভাইয়ের সংসার চালায়। তার ইনকাম ভালো। বউ-বাচ্চা আমেরিকাতে থাকে। তারপরেও সে দেশে টাকা পাঠায়। সে আমাকে বলেছে, "স্যার, আমি কমপক্ষে ১০-১৫ জনকে খাওয়াই। আমার আয়ের টাকা দিয়ে।" এরকম আছে আরো যারা মনে করেন এই আরবে থাকে, পাথর ভাঙে, ইট ভাঙে। অনেক কষ্ট করে তারা টাকা পাঠায়। তারাও কমপক্ষে ৫ জনকে চালায়। কাজের বুয়া থাকে, এ থাকে, ও থাকে, শ্বশুরবাড়িতে দেয়। সবকিছু মিলিয়ে। তবে স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই করবেন না দয়া করে। প্রবাসীদের যারা আত্মীয়স্বজন আছেন দেশে, আপনারা একটু হিসাব করে চলবেন। স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই করা যায়। বাজারে গেলেই আপনি দেখবেন আপনার প্রয়োজন নাই। তারপরেও মনে করবেন, "আরে এটা তো দরকার, এটা দরকার, এটা দরকার।" নো, বাজারে যাবেন না। আপনি খরচ কম করবেন। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমার ছোট বউর সাথে এই ব্যাপারে কথা হয়েছে। আমি বলেছি, "দেখো আমি ইচ্ছা করে বাজারে যাই না। আমার অনেক জিনিসপত্র আছে, না গেলেও চলে। কিন্তু বাজারে গেলেই মনে হয় যে, আরে এটা নাই, ওটা নাই, এটা নাই।" ও বলেছে, "হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ। বাজারে গেলেই এটা ওটা দেখলে মনে হয়, আরে এটা তো দরকার।" এটা হলো সাইকোলজিক্যাল একটা ফেনোমেনন। আপনার মনকে শক্ত করুন, আপনার প্রয়োজন নাই। এই যে এখন আমাদের এখানে করোনা ভাইরাসের পর থেকে এখন পর্যন্ত এই বড়দিনের সময় বিভিন্ন সময়ে নতুন, নতুন জামা-কাপড় যেগুলো অনেক ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড। আমি গত মাসে একবার ঘুরতে গেলাম। গিয়ে দেখলাম যে আরে খুব সুন্দর 50% লেস দিয়েছে। তখন গেলাম, হ্যাঁ? তো ঢুকলাম ভিতরে যাই দেখি একজন চাইনিজ মহিলা সেলস গার্ল সে আমাকে চিনে। আগেও ওখানে দোকানে কেনাকাটা করেছি। জানে আমি অভিনেতা। আমাকে বলে, "হে মিস্টার অ্যাক্টর কেমন আছেন? এই যে দেখেন কি সুন্দর, সুন্দর। আপনাকে খুব মানাবে। আপনি অভিনয় করতে পারবেন এগুলো পরে। এখন দেখেন 50% লেস।" আমি কই, "না, না আমার অনেক আছে। আমি কিনব না। ঘরে ভর্তি। আলমারিতে জায়গা নেই।" আমি কিছুদিন পর, পর একদিন হয়তো পড়ছি। অনেকরে এগুলো দিয়ে দেই আবার। কয়, "না দেখেন এটা দেখেন" নিয়ে আইছে। দেখি যে আরে কালারটা আমাকে খুব আকৃষ্ট করেছে। €১৮০ দাম ছিল। অর্ধেক করলে €৯০। €৯০ মানে কত টাকা? বাংলাদেশে এখন ৳১০,০০০ র উপরে। তাই না? €১০০ হইলে এখন ১২, ১৩, ৳১৪,০০০ পর্যন্ত। তাহলে €৯০ হলে ধরলাম ৳১০,০০০, ৳১১,০০০। অথচ এটার দাম ছিল ১৮০। ধরেন €200, €200 ধরেন ৳২৫,০০০। তাহলে ৳২৫,০০০ র দাম এখন যদি আমি অর্ধেক দামে পাই ১০-১২,০০০ টাকায় কিনব না কইয়াও তারপরে দিলাম যাহ ক্রেডিট কার্ড দিয়ে কিনে নিয়ে আসলাম। মাইনাস আমার অ্যাকাউন্টে কিন্তু। ক্রেডিট কার্ড দিয়ে আরো মাইনাস নিতে পারি। মাইনাস করতে, 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 করতে কি আছে জীবনে? হ্যাঁ?
আজ মইরা গেলে কাল ৩ দিন। কি কন? ৩ দিন হবে না, ২ দিন হবে। তাহলে আমার দাদা জমিদার ছিলেন। কোটি, কোটি টাকার সম্পত্তি ফেলে গেছেন। কত হাত নিচে? How much land does a man require? একজন মানুষের জন্যে কত হাত জমি দরকার? ৩.৫ হাত। নিজের হাতে ৩.৫ হাত। আমার তো তারও দরকার হবে না। কারণ আমার কবর হবে না। আমার মৃত্যুর পর আমার লাশ আমি এখানে ভিয়েনা মেডিকেল ইউনিভার্সিটিতে দান করে দিয়েছি। আমার কবর হবে না। কোনো প্রয়োজন নেই। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই বলেছিলেন তার লাশ দান করে দিয়েছেন। আমি বলেছিলাম আপনি লিখে দিয়ে যান। নাহলে আপনার মৃত্যুর পর আপনার পরিবারের লোকরা, অতি আবেগপ্রবণ মানুষরা আপনার লাশ হাসপাতালে দিবে না। মেডিকেল কলেজে দিবে না। তাই হয়েছে। এখন তার জন্মদিনে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের একটা বিরাট জায়গা দখল করে তার মানে মাজার শরীফ বানানো হয়েছে। সেখানে সিন্নি বিতরণ করা হয়, বাতাসা মিষ্টি বিতরণ করা হয়। সেখানে মিলাদ মাহফিল, কবর জিয়ারত, কুলখানি, ফাতেহা পাঠ এসব হচ্ছে। অথচ উনি একজন স্বঘোষিত নাস্তিক ছিলেন। তার কবর হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এগুলো ব্যবসা করে। আমার যেখানে কবর হবে সেখানে তো মাজার শরীফ হবে। সেখানে তো মক্কা মদিনার মতো আমাদের নবীজির রওজা মোবারকের মতো এরকম হবে। আমি জানি এ পৃথিবীতে বর্তমানে যে ৪ টা বড় ধর্ম আছে। ১ নম্বরে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মাবলম্বী সবচাইতে বেশি। তারপর বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্মের অনুসারী ২য়। ৩য় অবস্থানে আছে ইসলাম ধর্ম। ৪র্থ অবস্থানে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মাবলম্বী। এইসব ধর্মের অনুসারী যত মানুষ আছে, আমার প্রেম ধর্মের অনুসারী তার থেকে অনেক গুণ বেশি। কাজেই আমার মৃত্যুর পর আমার কবরস্থানকে, আমার গোরস্থানকে অনেক বড় একটা ব্যবসা কেন্দ্র বানাবে। সেই সুযোগ আমি দেব না শয়তান। আমাকে নিয়ে ব্যবসা করে এখনো। আমার নামে আমার ছবি দিয়ে টি-শার্ট বানিয়ে বিক্রি করে। আমার কথা নকল করে নিয়ে ফেসবুকে আমার কোনো আইডি নাই ভাই। ছোট একটা ছিল, ওটা ব্যান করে দিয়েছে, রেস্ট্রিক্টেড করে দিয়েছে। ইউটিউবে দেখেন আমি আছি এই মুহূর্তে মাত্র ২ জন আছে। যারা আমাকে ভালোবাসেন তারা এটা জানে না। ইউটিউব অথরিটিও এটাকে কি করে দিছে, আমি লাইভে আসলে সেটা দেখে না। কেউ দেখে না। এটা আমার শত্রুরা আমার কথা যেন সত্যের বাণী, আমার প্রেম ধর্মের বাণী যেন আমি প্রচার করতে না পারি, সেজন্যে নবী রসুলদের মতো, মহানেতাদের, মহামানবদের মতো করে আমার মুখ বন্ধ করে দিতে চায়। অতীতে মহামানবদেরকে বিষ পানে হত্যা করা হয়েছিল। সক্রেটিসকে হত্যা করেছে বিষ পানে। মুসা নবীকে পিটিয়ে নদীতে ফেলে হত্যা করা হয়েছে। ঈসা নবীকে হত্যা করা হয়েছে। এগুলো আপনারা জানেন। গৌতম বুদ্ধকে বিষ পানে হত্যা করা হয়েছে। আমাকেও হত্যা করতে চায়। আমাকেও মেরে ফেলতে চায়। আমার কল্লা কেটে টুকরো, টুকরো করে ফেলতে চায়। আমার মুখে ট্যাপ লাগাতে চায়। আমি যেন সত্য বলতে না পারি। আমি কি বলি? প্রতিটি ধর্মই অনেক ভালো কাজও করেছে। ধর্মগুরু মানুষ তৈরি করেছে। ধর্মগ্রন্থগুলো পুরুষগণ লিখেছেন। কোনো নারী, নবী, রসুল, পয়গাম্বর পৃথিবীতে আসে নাই। এই ধর্ম হলো পুরুষতান্ত্রিক সমাজের, কুসংস্কারাচ্ছন্ন সমাজের উপহার। চাপিয়ে দেয়া উপহার। জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে ধর্ম। তারপরেও ধর্মগুলো অনেক ভালো, ভালো কাজও করেছে। যেমন মানুষকে সমাজবদ্ধ করেছে, কাপড়-চোপড় পরাতে শিখিয়েছে। বিশেষ করে ইসলাম ধর্ম অনেক ডিসিপ্লিন। একজন রিক্শাওয়ালা, একজন ড্রাইভার যখন ইমামতি করেন, তার মনিব তার পিছে এসে দাঁড়ায়। এই যে মানুষের মধ্যে যে অহংবোধ, এটাকে ইগোইস্টিক কমপ্লেক্সিটি, এটাকে
ড্যামেজ করে দেয়। মানে বর্ণবাদ, তারপরে আপনার আ হিন্দু ধর্মে যেমন ক্লাস সিস্টেম, বাংলা কি বলে এটাকে ভুলে গেছি। মানুষে, মানুষে মানে শ্রেণীভেদ, যারা ধোপা, নাপিত, কুসংস্কারাচ্ছন্ন সমাজে সেই ক্লাসিফিকেশন মানুষে, মানুষে ক্লাসিফিকেশন দূর করেছে ইসলাম। ইসলাম ধর্মে অনেক ভালো দিকও আছে। প্রতিটি ধর্মেই ভালো খারাপ দিক আছে। খ্রিস্টান ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ ধর্ম। ধর্মগুলো ডিসিপ্লিন শিখিয়েছে। ধর্মগুলো ভালো, ভালো কথা বলেছে। কিন্তু ধর্মবাদীরা মানুষ হত্যা করে নিজের ধর্মকে, স্বধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে অন্যের উপর নিজের ধর্মকে চাপিয়ে দেয় এবং মানুষ হত্যা করে। সেজন্য আমি ধর্মগুলোকে অপছন্দ করি। আগের দিনে রাষ্ট্র ব্যবস্থা ছিল না, সংসদ ছিল না, কোর্ট কাচারি, আদালত, পুলিশ, সেনাবাহিনী এসব ছিল না। সেনাবাহিনী ছিল অন্যভাবে। তাদের যুগে তাদের মতো করে। তলোয়ারে, তলোয়ারে যুদ্ধ হতো, মল্ল যুদ্ধ হতো, লাঠি দিয়ে মারামারি হতো, গায়ের জোর দিয়ে দখল করা, একের পর এক দেশ দখল করা, সেটা এখনো আছে। এখন এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, প্যালেস্টাইন এবং ইসরায়েলের যুদ্ধ, আরব আরবের বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ। কিন্তু ইউরোপে শান্তি ছিল অনেক বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বলতে গেলে ইউরোপে কোনো যুদ্ধ ছিল না। হয়েছিল রাশিয়া সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিয়েছে, তাই না? উম এটা যুদ্ধ আ আপনার যুগোস্লাভিয়া ভেঙে গেছে। সেখানে যুদ্ধ ছিল। সেখানেও মুসলমান এবং অমুসলমানদের মধ্যে যুদ্ধ ছিল। ইয়েস? রাশিয়াতেও ছিল। চেচনিয়া এবং রাশিয়ার পুতিনের সাথে যুদ্ধ ছিল। কিন্তু এখন প্যালেস্টাইন, ইসরায়েলের যুদ্ধ, এটা অনেক আগের যুদ্ধ। মুসা নবীর আমলের যুদ্ধ। নবী ইব্রাহিমের সময়ের কালের যুদ্ধ। এই যুদ্ধগুলো হলো আধিপত্য বিস্তারের জন্যে লড়াই। ক্রুসেইড, ধর্মযুদ্ধ। আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেটাও আধিপত্য বিস্তারের যুদ্ধ। আমেরিকান সাম্রাজ্যবাদ ইউরোপে ন্যাটোর মাধ্যমে রাশিয়ার উপর আধিপত্য বিস্তারের জন্যেই এই যুদ্ধ বাঁধিয়েছে। এবার যুদ্ধ বাঁধাইছে আমেরিকা, আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদ। তারা বাজার দখল করার জন্যে, তারা অস্ত্র বিক্রির জন্যে মূলত যুদ্ধ বাঁধিয়েছে। তো আমি বলব যারা প্রবাসী তারা দয়া করে টাকা পাঠানো বন্ধ করবেন না। আপনার পরিবারের লোকরা কষ্ট পাবে, না খেয়ে থাকবে। শেখ হাসিনার কোনো এতে কিচ্ছু আসা যাবে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। আপনারা যারা বেকুব, আপনারা নির্বাচনে আসেননি, সেটার জন্য আপনারা দায়ী। আপনাদের বিএনপি একটা ফালতু দল, আজেবাজে দল। এটা তো রাজনৈতিক দলের সংজ্ঞায়ও পড়ে না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করিয়ে ক্ষমতা দখল করে সেনাপুঞ্জ থেকে বেরিয়ে এসে ছড়ি ঘুরিয়ে সরকারের তহবিলের টাকা দিয়ে টাউট রাজনীতিবিদদেরকে দিয়ে দল বানিয়েছে। এ দল বেশি দিন টিকবে না। এ দলের কোনো নেতা নেই। কিছু অসভ্য আছে, তার জিয়ার ছেলে তারেক জিয়া অসভ্য, মুরুক্ষ, ছোটলোক, মাগিবাজ, মদখোর, একটা মাদারফাকার বাস্টার্ড, ওকে? ও একটা জারজ। ও উল্টাপাল্টা সিদ্ধান্ত দিয়ে লন্ডনে বসে, বসে আলতু-ফালতু সিদ্ধান্ত দিয়ে দেশের অর্থনীতির ১২টা বাজিয়েছে। তার দল অচিরেই ধ্বংস হয়ে যাবে। এই বিএনপি-টিএনপি কেউ করবে না। আর যেই সেনা কর্মকর্তা রিটায়ার্ড, তুই লাত্তি খাইতে, খাইতে তোর চাকরি গেছে। তুই চোর। তুই চুরি করতে যাইয়া ধরা খাইছস। এজন্য তোর চাকরির থেকে বরখাস্ত করেছে। আমি জানি। বাট তোর নাম বলে তোরে আমি ভাইরাল করতে চাই না। যারা এইসব করবেন তারা কিন্তু ভুল করবেন। আপনাদের প্রিয়জনরা অপেক্ষায় থাকে। আপনাদের পাঠানো টাকা না হলে তাদের চুলায় আগুন জ্বলবে না। আপনার বাচ্চা স্কুলে যেতে পারবে না। আপনার অসুস্থ মা-বাবা, স্ত্রী
কন্যা, পুত্র তাদের চিকিৎসা করা যাবে না। টাকা পাঠানো বন্ধ করবেন না। বেশি, বেশি করে টাকা পাঠাবেন। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আর সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। লাভ ইজ পাওয়ার।